এডিনবরা বা এডিনবার্গ আমার কাছে এক ঐতিহাসিক অভিযান। এই শহরের মাটির ওপরে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক অনন্য সংমিশ্রণে তৈরি সাম্রাজ্য, আর মাটির নিচে রয়েছে মনকে মোচড় দেওয়া কিছু অন্ধকার অধ্যায়। খুঁজে পাবেন কোনো এক শিল্পাঞ্চল যা ছিল একসময় কোলাহল মুখর, সেখানে আজ শুধু পর্যটকরাই যায়। ঘুরে দেখতে পারেন চাষিদের এই বাজার যেখানে কি পাওয়া যায় না। আর খেলাম স্কটিশদের জাতীয় খাবার হ্যাগিস। ভাগ্যিস পৌঁছে গেছিলাম সময় মতো এডিনবার্গের ওয়েভারলি স্টেশনে, আর নেমেই দেখলাম প্রচণ্ড হাওয়া, যদিও সেই হাওয়ার ক্ষমতা নেই আমাকে উড়িয়ে দেওয়ার। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি বংট্রটার। এই মাত্র এসে পৌঁছালাম এডিনবার্গ শহরে। সময়টা দুপুর, মাসটা শীত, ডিসেম্বর মাস। আর আমরা এখন চলে যাব আমাদের অ্যাপার্টমেন্টের পাড়াতে। এইটাই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এই নিচ দিয়ে সিঁড়ি দিয়ে চলে যেতে হবে। এডিনবার্গ শহরের মাটির ওপরটা যদি হ্যারি পটারের রাজ্য হয়, তাহলে এই নিচেরটা কয়েক শতাব্দীর ধরে রাখা ইতিহাস। আমরা এবার সেটাও অন্বেষণ করব। তবে যা ঠান্ডা, তার আগে আমরা আপাতত আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ি একটু উষ্ণতার খোঁজে। আপনাদের দেখিয়ে দিই কীরকম হয় একটা ঐতিহ্যবাহী স্কটিশ অ্যাপার্টমেন্ট। কিভাবে বুকিং করেছি এবং কীরকম খরচ পড়েছে সেই সংক্রান্ত সব তথ্য থাকবে ডেসক্রিপশন বক্সে। মামা, ডু ইউ লাইক ইট? Do you like it? Nice apartment, right? Hey, mama. এখন করে না, আগে জুতো খুলে দাও। আগে জুতো খুলে নাও। দেওয়ালের ছবিগুলো অপূর্ব। এটাও কিন্তু এডিনবার্গেরই একটা স্কেচ, প্রিন্সেস স্ট্রিট, এই যে লেখা আছে। আর এটা হচ্ছে আমাদের বসার ঘর। এডিনবার্গের সিটি সেন্টার, মানে শহরের কেন্দ্রেই কিন্তু এই অ্যাপার্টমেন্টটা। হ্যাঁ চল। ও ধানিরিপু খাবে না? ধর্মঘট। ইংল্যান্ডের বাড়ি বা ফ্ল্যাটগুলিতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাঘরের ভেতরে ওয়াশিং মেশিন থাকে, কিন্তু এখানে দেখলাম এই অতিরিক্ত বাথরুমের ভেতরে রয়েছে ওয়াশিং মেশিন। ধানি যাই বলছে তো, ধানি চলুক তাহলে। ধানি তো হেড অফ দ্য ফ্যামিলি। আমাকে একটা দিয়ে বেরোবো করো, বেরোনো আর হচ্ছে না। রান্নাঘরে চলে এসেছি। আপনাদের দেখিয়ে দিই, বাড়ির মালিক এই সমস্ত সাজিয়ে রেখেছিল টেবিলের ওপরে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। অবশ্যই বাচ্চারা খুব খুশি। আর রান্নাঘরের মধ্যে সব রকম জিনিসপত্র রয়েছে, মানে মৌলিক সরঞ্জাম যা দরকার সে তো রয়েছেই। আর একবার বাথরুমটা দেখি, কৌস্তবের তো খুব প্রিয় জায়গা। আগের বারেও বাথরুমটা বিশাল বড় ছিল। কৌস্তব, তুই তো ঘুমিয়ে পড়বি এখানে। রিবু, তুই এখানেই থাক তাহলে। আচ্ছা, এটা একটা বেডরুম। প্রতিবেশীর বাড়ির ছাদ। আপনাদেরকে আমি আগেও বলেছি, আমি কোথাও গেলে আধুনিক ফ্ল্যাট বাড়ির জায়গায় সেখানকার পুরনো কোনো বাড়িতে থাকার চেষ্টা করি। সেটা কিন্তু একটা স্থানীয় ফ্লেভার দেয়। এই যে দেখ কত পুরনো একটা আলমারি। ধানি, এর ভেতরে কিন্তু থাকবে কেউ না কেউ। আলমারিতে থাকবেই কেউ না কেউ। হ্যাঁ, আলমারি খুলছিস? তুই কি যাবি খেতে আমাদের সাথে? Do you want to have some lunch? But you are going to stay here. No, গান করছে এখন বসে। এখানে এডিনবার্গের সম্পর্কে বইপত্র রাখা, সামনে কি কি রেস্তোরাঁ আছে, সামনে কি কি দেখার জায়গা আছে, সমস্ত কিছু তথ্য এক জায়গা করে উনি এখানে রেখে দিয়েছেন। এই যে কিছু ভালো রেস্তোরাঁর নাম কিন্তু এখানে লেখা আছে। এই পাতাটা আপনারা দেখে নিন। এখানেও আরো কিছু ভালো ভালো রেকমেন্ডেশনস আছে, কোথায় হাঁটতে যাবেন, আশেপাশের যে সুন্দর জায়গাগুলি, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে।
বেরোনোর আগে একটু রান্নাঘরের ভেতরটা দেখিয়ে দিই কী কী রয়েছে। যেরকম থাকে আগেও দেখেছি আপনাদের অনেকবার, সব সামগ্রী রয়েছে। তার সাথে পাউরুটি, দুধ, চা পাতা, বাটার, জেলি এগুলো অনেকে রাখেন। এখানে যেটা আলাদা পেয়েছি ভাত খাওয়ার জন্য চাল। এই যে চা পাতা কোটোটা দেখেছিস? ও, চা পাতা নিয়ে এসছিস? বাঙালির কিন্তু এই চা পাতা সবসময় সঙ্গে করে নিয়ে ঘুরতে হবে, না তো মুশকিল। এখানে এই ও বাবা ইয়র্কশায়ার টি রেখেছে এখানে। ইয়র্কশায়ার টি মানে প্রচন্ড স্ট্রং হয়। হ্যাঁ চল। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া সারতে বেরোচ্ছি। আমাদের লাগেজ বেরিয়ে পড়েছে। এখন মনে হচ্ছে অ্যাপার্টমেন্টটা এখন আমাদের বাড়ি। ধানি, রিপু চলে এসো। পুরো জায়গাটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। আর আমরা যেটাতে আছি আপনাদেরকে দেখালাম, পুরো ট্র্যাডিশনাল স্কটিশ হাউস। আর একদম সিটি সেন্টারের থেকে শহরের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট, আর রেলওয়ে স্টেশন থেকে তার দূরত্ব বেশি নয় ভেবে আমরা 15-20 মিনিটের রাস্তা, হাতে জিনিসপত্র, সঙ্গে চ্যাং ব্যাং, তার ওপর ঝোড়ো হাওয়া, তার মধ্যেই লড়াই করতে করতে এসে পৌঁছেছি। কিন্তু ব্যাপারটা একটু কষ্টকরই ছিল। তাই আপনাদেরকে বলবো অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। উবের এখানে কিন্তু সবসময় পাওয়া যায়। আমাদের বাড়ি থেকে মোটামুটি কতক্ষণ, 5 মিনিট হবে। 5 মিনিটের দূরত্বে হচ্ছে এই চাইনিজ রেস্তোরাঁ। সময় দেওয়া আছে। আর মোটামুটি খাদ্য তালিকা দেখে মনে হচ্ছে বাঙালির খুব একটা নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই। বিশেষ করে আমার প্রিয় এই যে প্রন, এটা পাওয়া গেছে। আর খুব সুন্দর ডেকোরেশন। প্রচণ্ড খিদে নিয়ে আমরা রেস্তোরাঁতে পৌঁছেছিলাম। আর আমার মনে হচ্ছিল যে বসার জায়গা পাবো কিনা, কারণ ইংল্যান্ডে দেখেছি শনি রবিবার ভীষণ ভিড় হয়। আর যেগুলো একটু চলতি রেস্তোরাঁ সেখানে কিন্তু আগে থেকে বুকিং করে আপনার যে বসার জায়গা সেটা সংরক্ষণ করতে হয়, তবেই আপনি রেস্তোরাঁয় ঢুকে বসতে পারবেন আর তারপরে খেতে পারবেন। এই যে 3 কোর্স মানে একটা স্টার্টার থাকবে, একটা ডেজার্ট থাকবে, আর অবশ্যই একটা মেইন কোর্স থাকবে। আর 2 কোর্স হলে স্টার্টার, আর তার সাথে যদি কেউ ডেজার্ট খেয়ে চলে যায় তাহলে আর মেইন কোর্স পাওয়া যাবে না। আমার দেখে কি সুন্দর ডেকোরেশন। না, আমরা ফটো নিচ্ছি না তো এখন। Sit down. See, we will sit. Please first sit down. Whatever you do. Dhani? Apple juice. Apple juice? Prawn cocktail, butterfly chicken, soft noodles, chow mein. একবার চীনে গিয়ে চাউমিন খেতে বেরিয়েছিলাম, মানে চীনের চাউমিন খাবো। চাউমিন এমনিতেই ভীষণ প্রিয় খাবার আর কি। কিন্তু সে চাউমিন খেয়ে মন এত হুহু করেছিল সেদিন, কিন্তু আজকে সেটা কিন্তু একদম ভরে গেল। খুব ভালো চাউমিন খেয়েছি। লেমন চিকেনটা খুব একটা ভালো লাগেনি। বাকি যে কোনো খাবার, ফ্রাইড রাইস থেকে শুরু করে যে প্রন ককটেল বলুন, বাটারফ্লাই চিকেনও মোটামুটি ছিল, কিন্তু সবচেয়ে সেরা যেটা ছিল এই সল্ট অ্যান্ড পেপার প্রন। বাঙালি বাড়িতে রোজকার খাবার খেয়ে আমরা ফুলে ফেপে উঠি, আর এখানে তুই রেস্তোরাঁয় খা, তাও মোটা হবি না। Did you see the Christmas tree? খাবারের জন্য আমাদের খুব একটা অপেক্ষা করতে হয়নি, সেটাই আপনাদের বলে রাখি। যদি সেট মেনু থাকে তাহলে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আমরা খাওয়া দাওয়া সেরে এক প্রস্থ একটুখানি অ্যাপার্টমেন্টে গিয়ে ছেলে মেয়েকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেরোলাম। ধানি কি পছন্দ করেছিস রে? তীর ধনুক না কোস্তাব? না একদম কিনবি না, আমার দিকেই তীরটা ছুড়বে। ধানি তুই নিলি এটা? প্রচুর ধরনের নুডলস আছে, আমাদের ম্যাগিও আছে, আমাদের আপন ম্যাগি। আর যে খাবারগুলো আমি খাই না
যে খাবারগুলো কোস্তা প্রচণ্ড খায়, স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, হ্যারিবো এই সিনথেটিক চকলেটগুলো রোজ খায়। এই কথাগুলো বলার একটাই কারণ, যাতে এরপরে কৌস্তবের সাথে রাস্তায় যারই দেখা হবে সেই যেন বলে এই চকলেটগুলো খাওয়া ছেড়ে দিতে, কারণ আমার কথা তো কাজ হয় না। আর আপনাদেরকে এখন দেখাচ্ছি এডিনবার্গে ক্রিসমাস ডেকোরেশন আর ক্রিসমাসের মেলা। ক্রিসমাসের সময় স্কটল্যান্ড গিয়েছিলাম, আমি দুঃখিত ব্লগগুলো এতদিনে দিতে পারছি, ওই যে একটা বিরতি নিয়েছিলাম। তবে আপনাদের বলতে পারি স্কটল্যান্ড ঘোরার সমস্ত তথ্য কিন্তু ব্লগে পেয়ে যাবেন। স্কটল্যান্ডের সেই বিখ্যাত গরুরা। মাম্মা, তোর মতো আমাকে কেউ ভালোবাসে না মাম্মা। ধানি আমার জন্য হ্যাট পছন্দ করেছে। এই ক্রাফটের মেলাটা ইনডোর ছিল, মানে আমরা তো বিল্ডিং এর ভেতর দিয়ে আসলাম কিছুক্ষণের জন্য, মানে প্রাণ পাখিকে বাঁচিয়েছি আর কি। যেভাবে হাওয়া দিচ্ছে না, আর সেরকম ঠান্ডা, আর তার মধ্যে বৃষ্টি, মানে সমস্ত কিছুর একেবারে এমন জুয়ালবন্দি হয়েছে আজকে। দেখা যাক কতটা ঘুরতে পারি। হেঁটে যাচ্ছি এডিনবার্গের বিখ্যাত প্রিন্সেস স্ট্রিট গার্ডেনের একদম পাশ দিয়ে, আর এই গার্ডেনের ভেতরেই কিন্তু বসেছে এখানকার ক্রিসমাস মার্কেট। তবে বারবার ডিসেম্বর মাসের ঠান্ডার কথা আপনাদের অবগত করছি, কারণ যেরকম ঠান্ডা তার সাথে ঝোড়ো হাওয়া আর মাঝে মাঝেই বৃষ্টি, তাই শীতকালে স্কটল্যান্ড দেখার অ্যাডভেঞ্চার তো আছেই, কিন্তু এই আবহাওয়াতে কি আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সেই ব্যাপারটা কিন্তু বিবেচনা করেই আসতে হবে। ক্রিসমাস মার্কেটের ব্যাকড্রপে হচ্ছে এডিনবার্গ ক্যাসেল, কি অসাধারণ দৃশ্য। আর ধানিরিপু এখানে তৈরি হচ্ছে নতুন একটা রাইডের জন্য। আমরা এই খেলাটা খেললাম, আমি আর কৌস্তব কেউই বলটা ওই বাস্কেটের ভেতরে মানে ফেলতে পারছি, কিন্তু বলটা বাস্কেট থেকে পড়ে যাচ্ছে, পড়লে হবে না, হাত হাত রীতিমতো কাঁপছে। হানি, ফায়ারে জলটা দে, আগুন তো নেভাতে হবে। আমরা চারজনই ভাবছি এই রাইডটা করব, এখন ওদিকেই যাচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে ক্রিসমাস মার্কেট দেখছেন ঝলমল করছে, এই মার্কেটের নিচে কিন্তু রয়েছে সুড়ঙ্গ পথ, আপনাদের সেখানেও নিয়ে যাব আমি। কি সুন্দর লাগছে আকাশটা। এখানে 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 দিতে হবে। মার্শমেলো সাংঘাতিক রোস্ট হয়ে গেছে। মার্শমেলোস, সসেজ, মুল্ড ওয়াইন বা উষ্ণ ওয়াইন, এইসব জার্মান খাবারগুলি আপনারা এই ক্রিসমাস মার্কেটে পাবেনই, কারণ ক্রিসমাস মার্কেট ব্যাপারটাই এসেছে জার্মানি থেকে। কি দুর্দান্ত! পুরো এডিনবার্গ জুড়ে কিন্তু এইরকম ধরনের আলোকসজ্জা, অপূর্ব লাগছে। প্রচন্ড ঠান্ডা। কৌস্তব ধানিরিপু কিনে চলে গেল ঘরের মধ্যে, আমি কিছু কেনাকাটা করে বাড়িতে ফিরবো। এখানে কিন্তু বাসগুলো সাদা মেরুন। হ্যালো, ওয়েলকাম টু। হঠাৎ করে ছেলেগুলি কেন এরকম চিৎকার করলো, কেনই বা লাফালো, কিছুই বুঝতে পারলাম না। আমি একই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে বর্তমানে ইংল্যান্ডের স্থানীয় বাসিন্দারা অভিবাসীদের বিরুদ্ধে কিন্তু ভীষণ সোচ্চার হয়েছে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ার ফলে। আমি ভিডিও করছিলাম, বেশ কটি মানে এশিয়ান ছেলেই হবে মনে হলো, টার্কিশও হতে পারে, একটু তো অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে ক্যামেরার সামনে হাত ছুঁড়ে চিৎকার করে লাফাতে শুরু করলো। প্রথমে একজন করেছেন, কিছু মনে পড়েনি, অনেক সময় করে, বাচ্চা বাচ্চা ছেলেরা করে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা করে।
তারপরে সে সবাই মিলে চিৎকার করতে শুরু করলো। এরকম ধরনের অভিজ্ঞতার মুখোমুখি সচরাচর হয়নি, তবে সাবধানতা অবলম্বনের জন্য আপনাদের জানিয়ে রাখলাম। তবে এখন যেটার মুখোমুখি হয়েছি সেই এডিনবার্গের বিখ্যাত স্কাইলাইন, আর ক্রিসমাসের সময় আসার জন্যই বোধহয় এই দৃশ্যটা এতটা উপভোগ্য। এটা প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে ঢোকার আরেকটা রাস্তা, আর আমি আঙুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি, যে স্থাপত্যটা দেখাচ্ছি, এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি, আর পাশেই বিগ হুইল মানে নাগরদোলার মতো একটা ব্যাপার। আর এটা হচ্ছে এডিনবার্গ ইউনিভার্সিটি। এখানে বাঙালির কোন উজ্জ্বল নক্ষত্র পড়াশুনো করেছেন আমাকে বলুন তো, কমেন্ট বক্সে লিখবেন। দাঁড়িয়ে আছি এডিনবার্গের প্রবেশদ্বার বলা সেই স্কট মনুমেন্টের সামনে, যা স্কটিশ লেখক স্যার ওয়াল্টার স্কটের স্মরণে নির্মিত। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিস্তম্ভ যা কোনো লেখককে উৎসর্গ করা হয়েছে। প্রিয় কুকুর মাইডারের সাথে স্যার স্কটের মূর্তি রয়েছে এই মনুমেন্টে। আপনি চাইলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে, বিশেষ করে এই ক্রিসমাসের সময়তে এডিনবারার চারিদিকের এই আলোকসজ্জা কিন্তু দেখতে পারেন। প্রিন্সেস স্ট্রিট গার্ডেনের গা ঘেঁষে এই স্কট মনুমেন্ট, আর এখান থেকে অদূরে দেখতে পারবেন ওয়েভারলি স্টেশন, সেই রেলওয়ে স্টেশন যেখানে সকালবেলায় আমরা এসে নেমেছি। কেন বলছি ওয়েভারলি স্টেশনের কথা? বলছি কারণ স্টেশনটির নামকরণ করা হয়েছে ওয়েভারলি নভেলস থেকে, যা স্যার স্কটের লেখা বিশ্ববিখ্যাত উপন্যাসগুলির একটি সিরিজ। হ্যাঁ, এই অসম্ভব সাহিত্যিক ভাইবের জন্য 2004 সালে এডিনবারা বিশ্বের প্রথম শহর হিসেবে ইউনেস্কোর সিটি অফ লিটারেচার উপাধি লাভ করে। বহু গুণী লেখকের জন্মস্থান ও কর্মস্থল। আর্থার কোনান ডয়েল, হ্যাঁ শার্লক হোমসের স্রষ্টা, ওনার জন্ম কিন্তু এই শহরে। কথা বললাম স্যার ওয়াল্টার স্কটের ব্যাপারেও। আর আজকের দিনে কে না জানে জে.কে. রাউলিং, যিনি সৃষ্টি করেছেন হ্যারি পটার। এডিনবরা আয়োজন করে এডিনবার্গ ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল, যা বিশ্বের বৃহত্তম সাহিত্যিক উৎসব। এই শহরটি জুড়ে রয়েছে বহু ফ্রি লাইব্রেরি, যেখানে মানুষ বিনামূল্যে বই পড়তে ও ধার নিতে পারে। ভেবেছিলাম রয়্যাল মাইল অব্দি হেঁটে যাব, কিন্তু এই ঠান্ডায় আর পা এগোলো না। তাছাড়াও একটু টেস্কোতে ঢুকবো, কয়েকটা জিনিস কিনতে হবে। আপনারা জানেন আমরা বাইরে ঘুরতে গেলে একটা ছোট্ট পিকনিক করি রাত্রেবেলায়, আপনারাও সবাই স্বাগত সেই পিকনিকে। হাতের অবস্থা দেখুন, হাত মানে একটু বাইরে রাখলেই কোটের পকেট থেকে বের করছি আর হাত পুরো লাল হয়ে যাচ্ছে। স্কটল্যান্ড, ওরে বাবা মারাত্মক ঠান্ডা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই টেস্কো থেকে জরুরি কিছু জিনিসপত্র কিনলাম, কিনে মনে হচ্ছে তো এটাই আর কি বাড়ির রাস্তা। আমার তো আবার রাস্তা মনে রাখার ক্ষমতাটা অসাধারণ। আচ্ছা 5 নম্বর পৌঁছে গেছি মনে হচ্ছে। 1 মিনিট মুখ বন্ধ রাখতে বল, তোকে আমি কি উপহার দিতে পারি তার জন্য। Mommy, we have to put a cup on that plate. Mommy, look. বাবা কি বানাচ্ছে রাত্রেবেলা ডিনারে? Hey, look, Mommy. The cup is on the plate. বাহ, Could you do that? এটা কি চকলেট বিস্কিট? Yeah. কি ভালো দিনকাল কাটছে ধানি। এটার অবস্থাটা কি হয়েছে? এডিনবার্গে আসলে পরে এই আলমন্ড দিয়ে ক্রয়েজেন্ট একদম খেতেই হবে। এটা সবচেয়ে ভালো এখানে। হ্যাঁ, দুটো পাকা বাচ্চা, চা, ক্রয়েজেন্ট, বিস্কিট। কৌস্তব একটু বেশি অথেন্টিক করে ফেলেছে। মাংসের মধ্যে পেঁয়াজ দিতেই ভুলে গেছে। যাই হোক, খেতে অবশ্যই খারাপ হয়নি। আজকে আমাদের এটাই ফিস্ট হচ্ছে। বাবা তুমি স্নান করবে তো? স্নান করবে তো পাপা? যাও স্নান করতে যাও। আর ধানি মোটামুটি ওখান থেকে সমস্ত কাপ প্লেট বের করে এই যে রান্না বান্না ও শুরু করে দিয়েছে। এখন ওর রান্না খাবো না ওর বাবার রান্না খাবো, সেটাই এখন ভাবতে হবে।
মাস্টার শেফ তাড়াতাড়িতে পেঁয়াজ দিতে ভুলে গেছে আজকে। সমস্ত ক্লিন করে আমাদের বসতে হবে খেতে, একদম খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আর এদিকে আসা নয়। ইংল্যান্ডে আসার পর থেকে ডিসেম্বর মাসটা বাড়ি যাওয়ার জন্য বরাদ্দ থাকে, কিন্তু এবছর কিছু কারণবশত যাওয়া হয়নি। তাই বুঝতেই পারছেন এই স্কটল্যান্ডের ট্রিপটা একটু মন ভালো করার ওষুধ হিসেবে কাজ করবে। আর খুব আরাম করে আমরা এই ট্রিপটা করব ঠিক করেছি। সামনে রয়েছে আমার প্রিয় শার্লক হোমস, পাতে আমার আরও প্রিয় মাংস ভাত। কলেজের সময় এইসব কলেজে একটু বাদই, মানে 2009-10 এটা খুব পপুলার ছিল। অনেক বছর পরে ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছি। আর এই দেখুন এই শেলফটা মানে বই আর ভালো ভালো সব সিনেমাতে ভর্তি। শার্লক হোমস দেখা হয়ে গেছে, কৌস্তব এখন আরেকটা সিনেমা খুঁজছে, ধানি রিবু ঘুমিয়ে পড়েছে আর সকালে ওঠার তাড়া নেই। মানে এর থেকে ভালো ছুটি কি হতে পারে? তাহলে শুভরাত্রি আপনাদের সবাইকে। গুড মর্নিং সবাইকে। সকাল এখানে 8টা বাজে এডিনবার্গে, কিন্তু 8টার সময় বাইরের অবস্থা কিরকম সেটা আপনাদের দেখাচ্ছি। আমি একটু চা বানিয়ে খাই, কৌস্তব তো ঘুমোচ্ছে, বাচ্চারাও ঘুমোচ্ছে। জানলাটা খুললাম, এই যে বাইরে আমাদের বসার ব্যবস্থা, কিন্তু বাইরে বসলে আর আমাকে দেখতে হবে না। আর এই সকাল 8টা বাজে, আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। আর ওঠার পর থেকে অনেকগুলি কাজ সারলাম, কিন্তু বাইরে বেরোনোর মতো বা মর্নিং ওয়াক করার মতো কিন্তু অবস্থা নেই। আর আমরা যখনই আসি এই একটা হামস দিস্তা সঙ্গে করে নিয়ে আসি। এইখানে রান্নাঘরে, বেশিরভাগ রান্নাঘরে দেখেছি এই অলিভ অয়েল রাখে। তো আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি, ভীষণ খিদে পেয়ে গেছে। বানিয়ে ফেলেছি চা আর ব্রেড আর অমলেট। তো আমি সেটাই ভাবছিলাম যে সেই তো আমাদের চেনা পরিচিত আতপোড়া একটা অমলেট আর একটা ব্রেড টোস্ট, কিন্তু এই ঘুরতে এসে কিন্তু এই খাবারটাও একটা অদ্ভুত তৃপ্তি দেয়। আওয়াজ পেলেন নিশ্চয়ই, সব উঠে গেছে, তাদেরই জল খাওয়ারের ব্যবস্থা করে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম। আজকে একটা লম্বা দিনের প্রোগ্রাম, বিশেষ করে আমার। সকালবেলা আমরা চলে যাব এখান থেকে একটা ছোট্ট গ্রামে, এডিনবার্গের একদম মানে শহরের মধ্যেই আর কি, কিন্তু আপনি না দেখলে বিশ্বাস করবেন না এইটুকু দূরত্বে একটা গ্রাম রয়েছে। চলুন দিনটা শুরু করা যাক। আমরা যাচ্ছি ডিন ভিলেজ, এই ব্রিজটা ধরবো না, এই নিচে নেমে যাব। এই রাস্তাটা ধরে এগোতে হবে। আর শীতকালে কিন্তু স্কটল্যান্ডে আসলে সত্যি খুব সাবধান, প্রচন্ড ঠান্ডা, হাত হাত সব লাল হয়ে যাচ্ছে। প্রায় আমরা ঢুকে পড়েছি গ্রামের মধ্যে। ডিন ভিলেজ, ডিন গ্রাম, এই গ্রামটি 1200 শতকে তৈরি হয়েছিল। আর এই যে দেখা যাচ্ছে এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম হচ্ছে লেথ নদী। প্রায় 800 বছরের পুরনো এই গ্রাম। আর যেটা লেগাসি এই জায়গাটার, সেটা হচ্ছে এডিনবারার শস্য মিলের প্রধান কেন্দ্র ছিল এই জায়গাটি। এক সময় এখানে 11র বেশি জলচালিত চাকা ছিল, যা গম, বার্লি এবং ওটস গুঁড়ো করত। ডিন ভিলেজের নাম এসছে ডেন বা উপত্যকা শব্দ থেকে, কারণ এটি একটি গভীর উপত্যকার মধ্যে অবস্থিত। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েক মিনিট দূরত্বে অবস্থিত। যদি আমি আপনাকে প্রিন্সেস স্ট্রিট গার্ডেনের উদাহরণটা দিই, সেইখান থেকে আমার বাড়ি হেঁটে 10 মিনিট, আবার এই গ্রামটি হেঁটেও মোটামুটি 15 মিনিট লাগবে, এতটাই কাছে। আর জলের যে শব্দটা পাচ্ছেন চারিদিকে, এটা যে বললাম নদীটার নাম, সেই ওয়াটার অফ লিথ, এই নদীর পাশেই কিন্তু অবস্থিত গ্রামটি, যা এক সময় এডিনবারার শিল্প ও মিল কারখানার কেন্দ্র ছিল। একটা কফির দোকান, আর এই আমরা ঢুকে যাচ্ছি গ্রামের ভেতরে। এই যে ওয়াটার অফ লেথ ওয়াটারওয়ে, এই দিকেই যেতে হবে ভালো করে যদি আপনাকে নদীটা দেখতে হয়।
এই জায়গাটি এক সময় ছিল একটা মানে কোলাহলপূর্ণ শিল্পাঞ্চল। এটাই হচ্ছে মূল জায়গা। মূল জায়গা বললাম কারণ যদি গুগল সার্চ করে ডিন গ্রাম খোঁজেন তাহলে কিন্তু ডিন গ্রামের এই ছবিটাই আপনাদের সামনে আসবে। মামা, লুক এট মি, দেবু। হারিয়ে গেছে সেই জমজমাট কোলাহলপূর্ণ শিল্পাঞ্চল যেখানে 1800 ও 1900 শতকে প্রচুর শ্রমিক বসবাস করতেন। বিংশ শতকের দিকে কলকারখানা বন্ধ হতে শুরু করে আর আস্তে আস্তে এই জায়গাটি পরিত্যক্ত হয়ে যায়। শিল্পাঞ্চল উঠে গিয়ে এখন এই জায়গাটি এডিনবরার সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা। ঐতিহাসিক স্থাপত্য, পুরনো ব্রিজ এবং পাথরের এই ভবনগুলো দেখতে পাচ্ছেন ডিন ভিলেজকে একটা ছবির মতো গ্রাম্য পরিবেশ দেয়। আসুন আপনাদের দেখাই এখানকার সবচেয়ে বিখ্যাত ভবনগুলোর মধ্যে একটি হচ্ছে ওয়েল কোর্ট। এটা হচ্ছে এই লাল রঙের বিল্ডিংটা যেটা এখন দেখতে পাচ্ছেন। লাল বেলে পাথরের স্থাপত্য আর পুরনো ধাঁচের ডিজাইন এটাকে একটা রাজকীয় দুর্গের রূপ দেয়। 1880 সালে ধনী ব্যবসায়ী স্যার জন ফিনলে এই ওয়েল কোর্ট বানিয়েছিল গরিব শ্রমিকদের জন্য। এই যে এগুলো হচ্ছে এডিনবার্গের বিশেষত্ব। শহরটা তো সুন্দর বটেই, কিন্তু আসল বিশেষত্ব হচ্ছে এডিনবার্গের মাটির নিচে আর এই সিঁড়ি দেওয়া সরু সরু গলিগুলোর মধ্যে। আমরা এখন হাঁটবো ওয়াটার অফ লেথ ওয়াকওয়ের অংশ দিয়ে, মানে লেথ নদীর পাশ দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা, যে রাস্তাটা অবশ্যই যে কোনো প্রকৃতি প্রেমীদের জন্য একটা চমৎকার হাইকিং এর পথ। এটা কি মাম্মা? এখন আমরা ডিন ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর হাঁটছি। এখানে একটা চাষিদের বাজার বসে, স্টক ব্রিজ বাজার, স্টক ব্রিজ মার্কেট বলা হয়, স্টক ব্রিজ ফার্মার্স মার্কেট। তো আমরা এখন সেই দিকে হাঁটছি আর পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি লেথ নদীকে। একটা হেরিটেজ জায়গা থেকে এখন বেরিয়ে যাচ্ছি চাষিদের বাজারের দিকে। যেহেতু প্রচুর মিল ছিল এখানে, তাই বোধহয় দেখুন লেখা আছে মিলার রোড। প্রচুর মিল থাকার কারণেই হয়তো একটা মিলিং সম্প্রদায় যেটা তৈরি হয়েছিল সেটাকে ঘিরেই ছিল এই শিল্পাঞ্চল আর এই গ্রাম। জায়গাটা একবার দেখুন, মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি। লেথ ওয়াকওয়ের একদম শেষে এই জায়গাটা, এটার নাম হচ্ছে বার্নার্স। হ্যাঁ, আমি ফটো নিচ্ছি না মাম্মা, আমি তো ব্লগ করছি। ভাবুন, মেয়ে বলছে ব্লগ করবে, তাহলে আর কদিন পরে হয়তো ওর ব্লগও আপনারা দেখতে পারবেন। যাই হোক, পেরিয়ে আসলাম সেন্ট বার্নার্স ওয়েল। কুয়োটি একসময় প্রাকৃতিক খনিজ জলাশয় ছিল যেখানে লোকজন আসতেন রোগ মুক্তির আশায়। মানে পুরো শহরটাই কিন্তু এইরকম। কি ভাল লাগছে না, নদীর ধারে বাড়ি, কিন্তু বাড়ি থেকে আর কেউ বেরোচ্ছে না। আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদেরকে দেখছে ভেতরে জানলার কাজ দিয়ে যে কি পাগল, ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে। ধানি রিবুর হাত ধরে কৌস্তব এগোচ্ছে, তাই দিক নির্দেশনা ছিল আমার দায়িত্বে, আর আমি সেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম গুগল ম্যাপকে। গুগল ম্যাপের জয় জয়কার পৌঁছে গেছি আমরা স্টক ব্রিজ চাষিদের বাজারে। এই যে মাম্মা লাইনে দাঁড়িয়ে আছে, আমি দেখে আসছি। এখানে বিক্রি হচ্ছে সেই স্প্যানিশ পায়েল্লা। This is crab.
একটা অত্যন্ত বোকা বোকা প্রশ্ন করে আমি এবারে ভেতরে ঢুকে যাচ্ছি আরও বাজারের। আমি একটু স্ক্যান করে দেখব যে কি কি পাওয়া যাচ্ছে, মানে আমাদের কাছে খাওয়ারের কি কি বিকল্প রয়েছে। এই দোকানে দেখতে পাচ্ছি পিকলড অলিভ, মানে ভিনেগারে যে ডুবিয়ে রাখে, ভিনেগার বা লবণের জলে ডুবিয়ে রাখা অলিভ, আর এটা কিন্তু স্থানীয়দের খুব প্রিয় একটা খাবার। What is called? Kuku. 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 Wow. It's a type of frittata from Middle East. Okay. Middle Eastern খাবার kuku. This is for tasting? Yes, please. Thank you. বেশ ভালোই কিন্তু খেতে, যার নাম কুকু। আমাদের বাদাম চাকের মতো কিছু, হ্যাঁ ওই রকমই সব খাবার দাবার, সব বাদাম জাতীয় আর কি খাবার দাবার। কাঁচা মাংস বিক্রি হচ্ছে এখানে, চারা গাছ, समोसा भाजी, समोसा भाजी सब जगह, उगाली पाई। This is haggis. Sweet potato pancake. ফার্মার্স মার্কেট ছাড়াও এই স্টক ব্রিজ অঞ্চলে কি দেখতে পারেন, এখানে আশেপাশে বসবাস করতেন স্যার আর্থার কোনান ডয়েল। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বাড়িটা। এখানে রয়েছে বৃহত্তম পার্ক, যার নাম ইনভারলেট পার্ক, আর এখানেই বিশ্বের প্রথম আন্তর্জাতিক রাগবি ম্যাচ খেলা হয়েছিল স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড। এটা হচ্ছে সালমন মাছ, তাজা না স্মোকড, মানে ধোঁয়ায় শুকনো হয়েছে এবং সরাসরি স্যান্ডউইচ, স্যালাড সবকিছুতে ব্যবহার করা যাবে। আর ব্রিটিশদের ট্র্যাডিশনাল পাই। না, বৈচিত্র্য তো এখানেও আছে, দেখুন জুয়েলারিও রয়েছে ফার্মার্স মার্কেটে, নিজেদের হাতে বানানো নিশ্চয়ই। কেকের দোকান প্রচুর, সসেজ রোল। হ্যাঁ মামা চলো। আমি একটা হ্যাগিস নিলাম, আর এটাও দেখতে ভালো লাগছে, ডেটস কোন খেজুর দিয়ে তৈরি। থ্যাংক ইউ সো মাচ। মামার ছবি তুলি একটা। এই যে হ্যাগিস, হ্যাগিস স্কটিশদের জাতীয় খাবার, আর আমি নিয়েছি এটা নিরামিষ আর কি, ভেজিটেবলস, ডাল, ওটস, সবজি দিয়ে এই পুরটাকে তৈরি করা হয়েছে, বেশ ভালো লেগেছে খেতে। আর পায়েল্লা আমরা নিয়েছিলাম দুটো বাক্স, একটার মধ্যে চিকেন রয়েছে আর আরেকটার মধ্যে শুধুমাত্র বিভিন্ন ধরনের সি ফুড। তারপর ভাবলাম একটু গিয়ে বসা যাক স্টারবাক্সের ভেতরে, ঠান্ডার থেকে বাঁচতে আর কোনো উপায় নেই। 2 কাপ গরম কফি আর বাচ্চাদের জন্য হট চকলেট নিয়ে ভেতরে চলে গেলাম। ফার্মার্স মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখান থেকে চলে যাব রয়্যাল মাইলে, যেখানে আমাদের গন্তব্য হচ্ছে এডিনবার্গ ওয়ার্ল্ড অফ ইলিউশনস। কোথাও ঘুরতে গেলে আমাদের বেড়ানোর লম্বা তালিকা, কিন্তু সেখানে মাঝে মাঝে বুঝে বাচ্চাদেরও কিন্তু তাদের মন মতো একটা বিরতি দিতে হবে। তাই আমরা চলে এসেছি এখানে এডিনবার্গ ওয়ার্ল্ড অফ ইলিউশন। কিন্তু কথাবার্তা বলে বুঝতে পারলাম যে এখনই কোনো স্লট ফাঁকা নেই, এখানে কিন্তু আপনাকে আগে থেকে সময় ধরে বুকিং করতে হবে। ধরুন 3:30, 4:30 এরকম স্লট পাওয়া যাবে। আমরা 3:30 স্লটের বুকিং করে সামনেই চলে গেলাম কোথাও একটু বসে টুকটাক খাবো। আজকে আর কোনো রেস্তোরাঁয় ঢুকে আমরা সময় নষ্ট করছি না, কারণ অনেক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। ফার্মার্স মার্কেটে কিছুটা খাওয়া হয়েছে, বাকি পেটটুকু ভরার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি ফিশ অ্যান্ড চিপস। তবে ফার্মার্স মার্কেটে কিন্তু বসার কোনো জায়গা পাবেন না, ওই রাস্তার ধারে বসে খেতে হবে। এইটা হচ্ছে এখানকার এই শীতকালে স্পেশাল মোল্ড ওয়াইন। ধানে কি খাচ্ছ? Hot chocolate. Hot chocolate with marshmallows.
একটা ব্লু প্লেগ দেখতে পাচ্ছি। ভীষণ ঠান্ডা, কিন্তু তার মধ্যেও পরিবারের সাথে বসে এই গরম ফিশ অ্যান্ড চিপস, হট চকলেট আর কানে ভেসে আসা স্কটিশদের ঐতিহ্যবাহী সঙ্গীত, সব মিলিয়ে কিয়া বাত। দারুণ খেলাম 15 পাউন্ডের ফিশ অ্যান্ড চিপস। দাম যেরকম নিয়েছে, খাওয়াটাও খুব ভালো দিয়েছে। ধানি রিভুর হট চকলেটের গ্লাসটা উল্টে যাওয়াতে দোকানের যে মালিক, যে ভদ্রমহিলা ছিলেন, উনি আবার আরেক গ্লাস বানিয়ে দিলেন। আমরা অনেকবার বলা সত্ত্বেও দাম নেননি। আর ধানি রিভুকে দাও। জায়গার সাথে স্থানীয় মানুষদের এই কথাগুলি না বললে বোধহয় ঘোরাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। এক্সাইটেড এক্সাইটেড। মাম্মা, আমি ছোট্ট খাট্ট হয়ে গেছি। এইটা দেখ, এইটা দেখ, ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ছোট্ট ফ্যামিলি। হোয়াইট গ্লাসেস, পিকচার্স চলে আসলো। রে বাবা, এই আমার জীবনের রাবণ। আমি সব পাওয়ার নিয়ে নেব। রিভু হারিয়ে গেলে পরে রিভুকে খুঁজতে হবে এই বসার জায়গা কোথায় আছে। রিভু ওখানে গিয়ে ঠিক বসে পড়েছে। একই একই হাইট। ভার্টেক্স টানেল, মিরর মেজ, এরকম অনেক কিছুই দেখলেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ এখানে হচ্ছে ক্যামেরা অবস্কিউরা। এখানে পুরনো ধরনের প্রজেকশন সিস্টেম ব্যবহার করে একটি ছোট গর্তের মাধ্যমে বাইরের আলো প্রবেশ করিয়ে একটি পর্দায় আসল সময়, মানে বর্তমান সময়ের এডিনবার্গ শহরের প্রতিফলন তৈরি করা হয়। অনেক হলো এডিনবার্গ শহরের ওপরের ইতিহাস। এবার একটু ভেতরে ঢুকতে হবে। লেডি স্টেয়ার্স ক্লোজ। এডিনবার্গের পুরনো শহরের সরু সংকীর্ণ গলি বা অ্যালেকে বলা হয় ক্লোজ। এই ক্লোজ, মাটির নিচের শহর সব ঘুরে দেখার জন্য আমি নিয়েছি একটা গাইডেড ট্যুর। আপনারাও চলুন আমার সাথে। ক্লোজ ছাড়াও দেখব ভূগর্ভস্থ কক্ষ বা স্টোরেজ রুম, যাকে এখানকার ভাষায় বলা হয় ভল্ট। বুঝতেই পারছেন, ভূত আর অপরাধীদের জন্য একেবারে জম্পেস জায়গা। আর এই সব কিছু আছে এই রয়্যাল মাইলের নিচে। এখানে একটা মজার ব্যাপার আছে, রয়্যাল মাইল নাম হলেও পুরো রাজপথটার কিন্তু দৈর্ঘ্য 1 মাইল নয়, তার থেকে একটু বেশি। সেটা হচ্ছে 1 মাইল, তার সঙ্গে আপনি 170 ইয়ার্ড আরও জুড়ে দিন। আমাদের ট্যুর গাইড একজন ভদ্রমহিলা ছিলেন, আর উনি শুরু করেছিলেন এই ভূগর্ভস্থ এডিনবার্গের ইতিহাস দিয়ে, মানে এই শহরটির কিভাবে সূচনা হয়েছিল। রহস্যময় আন্ডারগ্রাউন্ড শহর, রাজপরিবারের ইতিহাস, সাহিত্যিক ঐতিহ্য, এছাড়াও এডিনবার্গের রয়েছে এক অন্ধকারাচ্ছন্ন অতীত। আমরাও গাইডের সাথে আরও অন্ধকার গলির মধ্যে ঢুকে যাচ্ছি। আপনারা সাথে আছেন তো? এখন ঢুকছি ওল্ড ফিশ মার্কেট ক্লোজ। এটা ছিল এডিনবার্গের প্রধান মাছের বাজার। শুধু মাছের বাজার না, এখানে মৃত্যুদণ্ড মানে ফাঁসিও দেওয়া হতো। সবচেয়ে কুখ্যাত আন্ডারগ্রাউন্ড হচ্ছে মেরি কিংস ক্লোজ, যেখানে প্লেগে আক্রান্ত মানুষদের আটকে রাখা হয়েছিল এবং তারা মরে যাওয়া অবধি সেখানেই ছিল। আর এখন ঢুকে যাচ্ছি ফ্লেশ মার্কেট ক্লোজ। নামটা শুনেই বুঝতে পারছেন এখানে মাংস কাটা হতো এবং তার সাথে রয়েছে কিছু হাড় হিম করা ইতিহাস। বলা হয় এডিনবার্গের এই গলিগুলির মধ্যে ঘুরে বেড়ায় এখনো অনেক অতৃপ্ত আত্মা। আমাকে দৌড়তে দেখে ভাববেন না যে আমাকে ভূতে তাড়া করেছিল। আসলে গ্রুপের মধ্যে বেশিরভাগই কলেজ পড়ুয়া বাচ্চা ছেলে মেয়ে। একে অপরকে চ্যালেঞ্জ করা হলো কে এই অন্ধকার গলি দিয়ে যেতে পারবে, আসতে পারবে। 3 জন করেছিলাম, তার মধ্যে আমি একজন। আপনাদের মুখ উজ্জ্বল করে এসেছি। এর মধ্যে এই ঝামেলা, এক আশ্রয়হীন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় আমাদের গ্রুপের মধ্যে এসে ঠেলাঠেলি করতে শুরু করে। হঠাৎ করে একটি ছেলে এসে, এখানে অনেক বাচ্চা আছে, এই গ্রুপটার মধ্যে ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছে।
পুলিশ ডেকেছে। পরপর দুদিন দুটো ঘটনা ঘটলো। বিদেশে এরকম ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাই আপনারা সাবধান থাকবেন। হাই জর্জ। শুরু হচ্ছে এডিনবারার আসল আন্ডারগ্রাউন্ডের গল্প। 1700 শতাব্দীতে এই এডিনবারা শহরটি মানে মূল শহরটি ছিল ভীষণ ছোট আর প্রাচীরে ঘেরা। জনসংখ্যা বাড়তে থাকায় নতুন স্থাপনার জায়গা কমে যায়, তাই মানুষ ওপরের দিকেও বিল্ডিং করে, আবার মাটির নিচেও বসতি স্থাপন করতে শুরু করে। এখন আছি রয়্যাল মাইলের নিচে কিছু প্রাচীন গলি ও টানেলের মধ্যে। এই ভূগর্ভস্থ গলিগুলি স্বভাবতই ছিল অপরাধীদের আস্তানা, গরিবদের বসতি ও গোপন ব্যবসার কেন্দ্র। প্রাচীন এডিনবারার আরেকটা নাম ছিল অল্ড রিকি বা ধোঁয়াটে শহর। তার কারণ সেই সময় এডিনবারার ঘরবাড়ি কয়লা দিয়ে গরম রাখা হতো। হাজার হাজার চিমনি থেকে সারাদিন ধোঁয়া উঠছে, মানে বুঝতেই পারছেন, দূর থেকে মনে হতো শহরটা যেন কুয়াশার মধ্যে ঢাকা। সময়টা মধ্যযুগীয়, তখনও শহরে সেইভাবে সুসংগঠিত পয় নিষ্কাশন মানে নর্দমা এবং টয়লেট, বাথরুম সেগুলোর ব্যবস্থা ছিল না। লোকজন মলমূত্র তাদের বাড়ির উঁচু জানলা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলতো, আর ঠিক ছোড়ার আগে তারা একটা ফরাসি শব্দ বলতো, গার্ডি লু, যার অর্থ সাবধান, জল আসছে। আপনাদের দেখিয়েছি এডিনবারার পুরনো শহরের গলিগুলি কত সরু ছিল, তাই গন্ধ এত বেশি ছড়াতো আর দীর্ঘ সময় থাকতো। মানুষে বলে যখন কেউ এডিনবারা শহরের ভেতরে ঢুকতো, মানে শহরে ঢোকার মুখ থেকেই কিন্তু তারা এই গন্ধ নাকে পেত। কবলার্স রুম বা মুচির ঘর, বোঝাই যাচ্ছে এডিনবারার এই ভূগর্ভস্থ ভল্টগুলির মধ্যে এই ছোট্ট ঘরে কোনো একজন মুচি থাকতেন বা কাজ করতেন। আমাদের গাইডের তথ্য অনুযায়ী 1700 সালের দিকে কিছু লোক ভূগর্ভস্থ কক্ষগুলিতে ব্যবসাও করত। এডিনবারার ওয়াইন সংস্কৃতিও কিন্তু বিখ্যাত। এডিনবারা ও ফ্রান্সের মধ্যে ওয়াইন নিয়ে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল। এই দেখুন একটা বোতল, এটা কি এখনকার না তখনকার কে জানে। যাই হোক, এডিনবারার এই নিচে বিশেষ যে ভল্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ওয়াইন ভল্টও, যেখানে অভিজাত স্কটিশ পরিবারেরা তাদের ওয়াইন মজুত করত। You can make a fire and get warm or get rid of the dampness. And I can tell you, this was not our landlord. This is actually historic. We think this was done so that someone could sleep up. আমরা ভূগর্ভস্থ ভল্ট থেকে বেরিয়ে এসে এই মিউজিয়ামে ঢুকেছিলাম, আর এখানে রাখা রয়েছে সেই সময়কার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র সংরক্ষিত করা রয়েছে। সেই সময়কার ব্যবহৃত জুতো, ওয়াইনের বোতল, বিভিন্ন জিনিস। এই সব কিছুর মধ্যে আমার যেটা নজরে বেশি লেগেছে সেটা হচ্ছে সেই সময়কার এই ট্যাক্সি। দেখুন তো, অনেকটা আমাদের পালকির মতো না? মধ্যযুগীয় এডিনবারার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাচ্ছি আপনাদেরকে। জায়গাটার নাম কাউগেট, যেখানে বাস ছিল শহরের দরিদ্র ও শ্রমজীবী মানুষের। আজকের এই জাঁকজমক এডিনবারা আর 1800 শতকের ইতিহাস, উফ, ভাবা যায় না। এডিনবারা শহরকে যদি সত্যি জানতে চান তাহলে অবশ্যই এডিনবারা দুর্গ, মেরিস কিংস ক্লোজ, রয়্যাল মাইল, আন্ডারগ্রাউন্ডের এই ভল্টগুলো দেখতে ভুলবেন না, কারণ এই সব মিলিয়েই কিন্তু এডিনবারার জীবন্ত ইতিহাস।